আচ্ছা, তো রিসার্চ ডিজাইন বা গবেষণার নকশা কাকে বলে, সেটা কি, এবং তার বিভিন্ন টাইপস গুলো জানবো, যে কত ধরনের সামাজিক গবেষণা হয়ে থাকে সেগুলো আমরা জানবো। গবেষণার নকশা কি? গবেষণার নকশা হচ্ছে গবেষণার একটা ব্লু প্রিন্ট, অর্থাৎ একটা গবেষণা বা গবেষণার নকশা বলতে বোঝাচ্ছে এমন একটা পরিকল্পনা যেটার মাধ্যমে গবেষক কিছু অনুমান করেন যে গবেষণাটা কিভাবে সম্পাদিত হবে, কিভাবে গবেষণাটা এগিয়ে নিয়ে যাবে, কিভাবে তথ্য সংগ্রহ করবেন, কাদেরকে স্যাম্পল নেবেন, কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, সেই সম্পর্কে একটা অনুমান করা হয়। সেটা হচ্ছে গবেষণার নকশা। অর্থাৎ গবেষণার নকশা বলতে বোঝাচ্ছে এমন একটা পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে গবেষক গবেষণা কোন পথে অগ্রসর হবে সেই সম্পর্কে বা সেই সম্পর্কে কিছু অনুমান করে গবেষক বা সেই সম্পর্কে কিছু অনুমান করেন। ক্লিয়ার? অর্থাৎ আমরা বলতে পারি যে গবেষণা নকশা হলো গবেষণার একটা লজিক্যাল স্ট্র্যাটেজি অফ স্টাডি, অর্থাৎ গবেষণার ক্ষেত্রে একটা যুক্তিসিদ্ধ পরিকল্পনা। যে গবেষণাটা এটা হচ্ছে এমন একটা পরিকল্পনা যেটার দ্বারা সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কোনো সমস্যার বিভিন্ন দিক সেগুলোকে অধ্যয়ন করে গবেষণাটা স্বরূপ উদ্ঘাটন করা হয়। এটা একটা, যেটা বললাম যে গবেষণা একটা ব্লু প্রিন্ট দিয়ে থাকে গবেষণার। গবেষণার নকশা একটা ব্লু প্রিন্ট প্রদান করে গবেষণার ক্ষেত্রে, যা অর্থাৎ যে কোন কোন পদ্ধতি অবলম্বন করা হবে, কি কি নমুনা নিতে হবে, কাদেরকে নমুনা নিতে হবে, কতটা সময় লাগবে, কতটা পরিস্থিতি কি খরচ হতে পারে, এই সমস্ত বিষয় একটা অনুমান করা হয়। যে অনুমানের বেশ করে, যে অনুমানের উপর ভিত্তি করে গবেষক গবেষণার দিকে অগ্রসর হয়। ঠিক আছে? এটা হচ্ছে গবেষণার নকশা। বোঝা গেল বিষয়টা? এবার স্যার আমরা আরেকবার বলুন না স্যার, বুঝতে পারলাম না স্যার, কোথাও কেটে কেটে আচ্ছা এলো তার জন্য। আচ্ছা, গবেষণার নকশা হচ্ছে এমন একটা পরিকল্পনা, যে পরিকল্পনার সাহায্যে গবেষণাটা কেমন ভাবে সম্পাদিত হবে সেটা সম্পর্কে একটা অনুমান করা হয়। অর্থাৎ কাদের থেকে তথ্য সংগ্রহ, কাদের থেকে তথ্য নেওয়া হবে, কিভাবে তথ্য সংগ্রহ করব, স্যাম্পল কাদের কাছ থেকে নেব, কিভাবে স্যাম্পলিংটা করব, কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব, এই গবেষণার সমস্ত দিক সম্পর্কে বা অধ্যয়ন করে, গবেষণার সমস্যার বিভিন্ন দিক অধ্যয়ন করে সেটা সম্পর্কে একটু অনুমান করা হয় যে গবেষণাটা কিভাবে অগ্রসর করা যাবে, গবেষক কিভাবে গবেষণাটা এগিয়ে নিয়ে যাবেন। এটা সম্পর্কে যে সুনির্দিষ্ট পরিকল্পনা বা যুক্তিসিদ্ধ পরিকল্পনা, তাকেই বলা হচ্ছে গবেষণার নকশা। ক্লিয়ার? বা সেজন্য আমরা গবেষণার নকশাকে গবেষণার ব্লু প্রিন্ট বলতে পারি। যেমন বাড়ি তৈরির আগে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়। ব্লু প্রিন্ট কি? ব্লু প্রিন্ট হচ্ছে তুমি যে বাড়িটা তৈরি করবে তার একটা নকশা, অর্থাৎ সেই বাড়িটির ডিজাইন কেমন হবে, তার কোথায় তার ডাইনিং স্পেসটা কতটা বড় হবে, তোমার লিভিং রুম কোথায় থাকবে, বা দরজা জানলাগুলো কোথায় হবে, কত কত ফুটের হবে, সমস্ত সম্পর্কে একটা সমস্ত সম্পর্কে একটা ছক বা একটা নকশা করে দেওয়া থাকে। যে নকশার উপর বেশ করে তোমার ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি তারা বাড়িটা তৈরি করছে। রিসার্চ ডিজাইন ঠিক সেম, অর্থাৎ রিসার্চটা কেমন ভাবে হবে তার একটা ব্লু প্রিন্ট, যে আমরা কোন এরিয়ার গবেষণার সমস্যাটা কি সেটা সম্পর্কে ভালোভাবে জানা, বা কাদের থেকে তথ্য নেব, কিভাবে তথ্য নেব, কোন পদ্ধতি ইউজ করব, সেটা সম্পর্কে একটা সুনির্দিষ্ট বা সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া, সেটা সম্পর্কে কিছু অনুমান করে সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া। ক্লিয়ার? এটা হচ্ছে গবেষণার নকশা। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে টাইপস অফ রিসার্চ ডিজাইন। গবেষণার নকশা কত ধরনের হতে পারে। প্রথম হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন। সেটা কি? না, এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে এই যে গবেষণা নকশা, এটা মূলত প্রকৃতি বিজ্ঞানে ব্যবহৃত হয়। এটা প্রকৃতি বিজ্ঞানের যে বিভিন্ন গবেষণা সেখানে বেশি ব্যবহৃত হয়। সাধারণত যে বৈজ্ঞানিক যে অনুসন্ধান, সে অনুসন্ধানের আওতায় বিভিন্ন প্রকল্প যাচাই বা পরীক্ষার জন্য এই গবেষণাটা ব্যবহৃত হয়। এবং সামাজিক গবেষণার ক্ষেত্রে বা সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে এটা কখন ব্যবহৃত হয়? না, যখন বিভিন্ন ব্যক্তিদের সামাজিক সম্পর্ক ও আচরণ নিয়ন্ত্রিত একটা পরিবেশের মধ্যে অধ্যয়নের জন্য এই ধরনের গবেষণা ব্যবহৃত হয়। ঠিক আছে? সাধারণভাবে যে এই ধরনের গবেষণাতে সুনিয়ন্ত্রিতভাবে একটা চলকের উপর আরেকটা চলকের প্রভাব নিরূপণ করা হয়।
বা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের কার্যকারণ নির্ণয় করা হয়। অনেক সময় কি মনে করে যে একটা ঘটনার পেছনে প্রচুর কারণ রয়েছে, তার মধ্য থেকে সঠিক কারণ কোনটা সেটা নির্ণয়ের জন্য যে রিসার্চ ডিজাইনটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন। ঠিক আছে? যে একটা কোনো একটা ঘটনার পিছনে আমরা মনে করতে পারি, সাধারণভাবে মনে করা হয় যে অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো নাও হতে পারে, সেগুলো কারণ না হতেও পারে। তখন সঠিক কারণকে বোঝার জন্য বা এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে কার্যকারণ সম্পর্ক বোঝার জন্য এই যে ডিজাইনটা ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন। ঠিক আছে? বা এই এক্সপেরিমেন্টাল ডিজাইনের সাথে আমরা ডিজাইনের দ্বারা আমরা একটা গবেষণার জন্য যে বিভিন্ন যে চলকগুলো রয়েছে তাদের মধ্যেকার একটা গবেষণার মধ্যস্থিত যে বিভিন্ন চলক রয়েছে, বিভিন্ন ভ্যারিয়েবল রয়েছে, তাদের মধ্যেকার সম্পর্কগুলো আমরা বুঝতে পারি। বোঝা গেল এক্সপেরিমেন্টাল ডিজাইন? সে বলছে সামাজিক বিজ্ঞানে কখন ব্যবহৃত হয় বললেন বললাম এক্সপেরিমেন্টাল যে সামাজিক বিজ্ঞান হচ্ছে প্রথমত একটা সুনির্দিষ্ট নিয়ন্ত্রিত পরিবেশে বিভিন্ন চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বিশেষত কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। যে অনেক সময় মনে হতে পারে কোনো একটা ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ধরো একটা দাঙ্গা হয়েছে, দাঙ্গার কারণ কি? কোনো রাজনৈতিক উস্কানি, না কোনো ধর্মীয় ধর্মীয় গুরু সে কোনো উস্কানিমূলক মন্তব্য করেছে, না আরো অন্যান্য কারণ রয়েছে, যে না করুন আগের থেকে একটা বাতাবরণ রয়েছে, অসহিষ্ণুতা রয়েছে। এই যে বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে থেকে প্রকৃত কারণ কোনটা সেটা জানার জন্য আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে ক্রস সেকশনাল ডিজাইন, ক্রস সেকশনাল রিসার্চ ডিজাইন। এটা কি না, এটা হচ্ছে প্রথমত দুই বা ততোধিক ব্যক্তি বা গোষ্ঠী বা বিষয় থেকে, এই যে দুটো গোষ্ঠী বা দুজন ব্যক্তি বা দুটো বিষয়ের যে মধ্যে পারস্পরিক সম্পর্কের সাহায্যে এটা গুণগত এবং পরিমাণগত তথ্য সংগ্রহ করা হয়। এই ডিজাইনে দুটো চলকের মধ্যে সম্পর্ককে দেখানো হয়, কিন্তু কখনোই কাউকে কারোর কারণ বা ফলাফল বলা হয় না। ঠিক আছে? অর্থাৎ দুটো ভ্যারিয়েবলের মধ্যে, দুটো চলকের মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য যে রিসার্চ ডিজাইন ব্যবহার করে সেটা হচ্ছে ক্রস সেকশনাল। আগেরটা বললে আগেরটা কারণ বলা হয়, যে যে দুটো চলকের মধ্যে যে একটা ঘটনার পিছনে একাধিক কারণ থাকতে পারে, একাধিক কারণের মধ্যে প্রকৃত কারণ কোনটা সেটা জানার জন্য এক্সপেরিমেন্টাল ডিজাইন ব্যবহৃত করা হচ্ছে। কিন্তু ক্রস সেকশনাল কি হয় না, ক্রস সেকশনাল একটা পার্টিকুলার টাইমে, একটা নির্দিষ্ট টাইমে বিভিন্ন চলকের মধ্যেকার সম্পর্কগুলো দেখানো হচ্ছে। ঠিক আছে? কিন্তু তাদের মধ্যে কোনোটাকে কারণ কারণ বলা হচ্ছে না, কারণ বা ফলাফল বলা হচ্ছে না, তাদের মধ্যেকার সম্পর্কগুলো দেখানো হচ্ছে। ঠিক আছে? যেমন ধরো বলা হচ্ছে যে শিক্ষাগত হারের পরিবর্তন কি জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে? এটা এই যে শিক্ষাগত হার বা শিক্ষাগত মান এবং জীবনযাত্রার মান, এদের মধ্যে কোরিলেশন দেখানো হচ্ছে, যে কিভাবে একটার সাথে আর একটা ইনক্রিজ করছে, কিন্তু কখনোই কাউকে কারোর কারণ বলা হচ্ছে না। শিক্ষাগত মান উন্নত হলে জীবনযাত্রার মান উন্নত হয়, বা জীবনযাত্রার মান উন্নত হলে শিক্ষাগত মান উন্নত হয়, এরকম বলা হচ্ছে না। কিন্তু একটা পার্টিকুলার টাইমে এই দুটো চলকের মধ্যে সম্পর্কটা দেখানো হচ্ছে। ঠিক আছে? এবং এটার সময় সবসময় মনে রাখতে হবে সময়ের গ্যাপ যাতে না আসে। অর্থাৎ তুমি যে দুটো চলকের উপর সম্পর্ক নির্ণয় করছো, দুটো চলকের থেকে তথ্য নির্ণয় করছো, তাদের মধ্যে যেন কোনো টাইমের গ্যাপ না, তুমি একটা টাইমেই রিসার্চটা করবে। তুমি ধরো এই 2021-এর টাইমে রিসার্চ, 2021-এ তুমি কিন্তু সমস্ত ডেটাগুলো কালেক্ট করবে, একটা 21-এ করলে একটা 25-এ করলে এরকম কিন্তু নয়। ঠিক আছে? এটা হচ্ছে ক্রস সেকশনাল রিসার্চ ডিজাইন। বুঝতে পারলে? আচ্ছা, বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসছে লংজিটিউডিনাল রিসার্চ ডিজাইন। লংজিটিউডিনাল রিসার্চ ডিজাইন এটা কি? এটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তনকে অধ্যয়ন করার জন্য এই ধরনের রিসার্চ ডিজাইন ব্যবহার করা হয়, যে সময়ের সাথে সাথে পরিবর্তনকে বোঝার জন্য। যে এই ধরনের গবেষণা সাধারণত সুনিয়ন্ত্রিত প্রশ্নমালা থাকছে বা সাক্ষাৎকারের পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, যেটা এবং এই একটা এটাতে ক্রস সেকশনে যেমন বললাম, একটা পার্টিকুলার টাইমে আমি বিভিন্ন বিভিন্ন অবজারভেশন করছি, বিভিন্ন ডেটা সংগ্রহ করছি। এটা হচ্ছে বিভিন্ন টাইমে আমি একই ব্যক্তির কাছে বা একই গোষ্ঠীর কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করছি, তাহলে পরিবর্তনটা বোঝা যাচ্ছে। যেমন ধরো কেউ করছে যে তোমার 90s-এর
যে সমস্ত বাচ্চারা বাংলা বাংলা মিডিয়ামে পড়েছে, সরকারি বাংলা মিডিয়ামে পড়েছে, যেখানে তোমার 5 থেকে যেখানে 1 থেকে বোধহয় 6 প্রাইমারি স্কুলে কোনো 1 থেকে 5 পর্যন্ত কোনো ইংরাজি শিক্ষা ছিল না, তাদের ইংরাজি বিকাশ কেমন হয়েছে পরবর্তীকালে, এটা তোমার রিসার্চ টপিক। যে যারা ওই 90s এর সময়, সিপিএম এর সময়, যারা তখন সরকারি স্কুল থেকে ইংরেজি তুলে দিয়ে, আমরা যখন পড়েছিলাম সরকারি স্কুলে 5 পর্যন্ত ইংরেজি ছিল না, তারপরে ইংরেজি আসে, 6 থেকে আমরা ইংরেজি পড়ি আমরা সরকারি স্কুলে। তো তাহলে যে সমস্ত বাচ্চারা এই 5 পর্যন্ত ইংরেজি পড়েনি সরকারি স্কুলে, তাদের ওভারঅল ডেভেলপমেন্ট কেমন হয়েছে, তাদের ইংলিশ আজকের দিনে তাদের পরবর্তীকালে ইংরাজির দক্ষতা কেমন হয়েছে, বা সেটা কোনো তাদের পার্সোনাল ডেভেলপমেন্টে কোনো এফেক্ট করেছে ফেলেছে কিনা, সেটা জানার জন্য তুমি গবেষণা করছো। সেটা হচ্ছে লংজিটিউডিনাল রিসার্চ। কারণ কি, এটাতে তুমি একই স্যাম্পলের উপর বারবার তুমি তথ্য সংগ্রহ করবে। তুমি ওই ধরো 2000 সে যখন 5-এ পড়ে তখন তথ্য নিচ্ছ, সে কোনো মাধ্যমিক পড়ছে তখন তার কাছে তথ্য নিচ্ছ যে সে 5-এ যখন পড়ে তখন ইংরেজিতে ছিল না, তার 6-এ যখন আসে তখন ইংরেজি মার্কস কত ছিল, মাধ্যমিকে সে ইংরেজি মার্কস কত হয়েছে, এইচএসে তার ইংরেজি মার্কস কত হয়েছে, পরবর্তীকালে সে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, সে তার সাথে ইংরেজি তার কাছে তথ্য নিচ্ছে যে আপনি যে 5 পর্যন্ত ইংরেজি পড়াননি, সেটা কি আপনার কোনোভাবেও আপনার আপনার পড়াশোনাকে, আপনার ক্যারিয়ার নির্বাচনের ক্ষতিগ্রস্ত এফেক্ট করেছে। অর্থাৎ বিভিন্ন টাইমে তার কাছ থেকে নানা তথ্য নিচ্ছ। এটা হচ্ছে লংজিটিউডিনাল রিসার্চ ডিজাইন। বোঝা গেল বিষয়টা? অর্থাৎ বিশেষ করে যে সামাজিক পরিবর্তনকে বোঝার জন্য, সময়ের সাথে সাথে পরিবর্তনটা যে বোঝার জন্য, সে পরিবর্তনটা বোঝার জন্য যে স্টাডিটা করা হয় সেটা হচ্ছে লংজিটিউডিনাল। এটাকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে এটাকে আবার দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে প্যানেল স্টাডি আর একটা কোহোর্ট স্টাডি। প্যানেল স্টাডি কোনটা না, এই স্টাডিতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বিচারে নমুনা সংগ্রহ করা হচ্ছে, ঠিক আছে? এবং একটা প্যানেল, নির্দিষ্ট একটা প্যানেল তৈরি করা হচ্ছে এবং প্যানেল এদেরকে নিয়ে বিভিন্ন সময় তথ্য সংগ্রহ করা হচ্ছে। উদাহরণ হিসেবে ব্রিটিশ হাউসহোল্ড প্যানেল সার্ভের কথা বলা হচ্ছে। আর কোহোর্ট স্টাডি স্যার হচ্ছে, স্যার প্যানেল স্টাডি ওইটা একবার বলুন না। প্যানেল স্টাডি হচ্ছে এখানে তুমি একটা নির্দিষ্ট প্যানেল তৈরি করলে, যে আমি এদের উপরে, সেটা কোনো বেসিসে নয়, এদের উপর তথ্য নেবে, এদের ওই প্যানেলদের অন্তর্ভুক্ত যারা রয়েছেন তাদের উপর তুমি বিভিন্ন সময় তথ্য সংগ্রহ করছো। এটা হচ্ছে প্যানেল স্টাডি। প্যানেল স্টাডি, ঠিক আছে? যেমন উদাহরণ হিসেবে ব্রিটিশ হাউসহোল্ড প্যানেল সার্ভের কথা বলা হচ্ছে, ঠিক আছে? সেখানে নির্দিষ্ট ব্রিটিশ হাউসহোল্ড থেকে বিভিন্ন সময় তথ্য সংগ্রহ করা হয়, ঠিক আছে? কোহোর্ট স্টাডি কি না, কোহোর্ট স্টাডি হচ্ছে যখন একটা নির্দিষ্ট কোহোর্ট থেকে নির্বিচারে নমুনা বাছাই করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোহোর্ট বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন জনসমষ্টি। যেমন বললাম যে শুধু যারা, যে আমার কোহোর্টটা কি না, শুধু যারা ওই সময় মানে 90s এর সময় যারা বাংলা মিডিয়ামে পড়েছে, সরকারি বাংলা মাধ্যমে পড়েছে, তাদের সেটা একটা ওই সরকারি বাংলা মাধ্যমে পড়া একটা গোষ্ঠী, সেই গোষ্ঠী থেকে আমি সেই গোষ্ঠীর থেকে আমি নির্বিচারে তথ্য সংগ্রহ করছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কোহোর্ট স্টাডি। স্যার একবার বলবেন? কোহোর্ট বলতে বোঝাচ্ছে, কোহোর্ট স্টাডি বলছে একটা নির্দিষ্ট কোহোর্ট থেকে তুমি নির্বিচারে নমুনা সংগ্রহ করছো। কোহোর্ট বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন জনসমষ্টি, একটা অর্থাৎ নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিষয়ে ভিত্তিতে তুমি ওই গ্রুপটা করছো। যেমন বললাম যে আমার এখানে গ্রুপটা করার বৈশিষ্ট্য কি না, যারা যারা ওই 90s এর সময় বাংলা সরকারি বাংলা মিডিয়ামে পড়েছে, সেই বেসিসে আমি সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি একটা কোহোর্ট করছি, আমি একটা গ্রুপ করছি, ঠিক আছে? এই গ্রুপ থেকে আমি ডেটা সংগ্রহ করছি, ঠিক আছে? বা বলা হচ্ছে ধরো 1990 সালে যারা জন্মগ্রহণ করেছে তাদের একটা নির্দিষ্ট অঞ্চলের ব্যক্তিদের উপর একটি কোহোর্ট হিসাবে অভিহিত করা হচ্ছে, যে ধরো বাঁকুড়া শহরে 1990 সালে যারা জন্মগ্রহণ করেছে তারা একটি কোহোর্ট। তুমি তাদের ডেভেলপমেন্টের উপর সার্ভে করছো, তাদের উপর তুমি বিভিন্ন সময় যেটা, সে যখন 5 বছর তখন তার কাছে তথ্য নিচ্ছ, সে যখন 10 বছর তখন তথ্য নিচ্ছ, সে যখন 15 বছর তখন তথ্য নিচ্ছ, 20 বছর তখন তথ্য নিচ্ছ, ঠিক? এটা হচ্ছে কোহোর্ট স্টাডি। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই লংজিটিউডনালে বিভিন্ন সমস্যা দেখা যায়। সমস্যা কি না, এটা একটা লেন্দি প্রসেস, তো কারণ তুমি 10 বছর 20 বছর ধরে রিসার্চ করছো, তবেই তোমার পরিবর্তনটা বুঝতে পারবে। অনেক সময় তোমার ওই যে প্রথমবার যার কাছে তথ্য নিবে, দ্বিতীয়বার তাকে নাও পেতে পারে, হয়তো সে এমন একজনের কাছে তথ্য নিচ্ছে সেটা মারা গেছেন, তার কাছে তুমিও তথ্য পাবে না, বা উত্তরদাতা আগের প্রশ্ন মনেও না থাকতে পারে, আগে তোমাকে কি প্রশ্ন উত্তর দিয়েছিলেন
পরবর্তী সেগুলো তার মনেও না থাকতেও পারে। তো এই একটা এখানে দেখা যায়, অর্থাৎ পোস্ট স্টাডিতে বিভিন্ন সময় অবজারভেশন করা হচ্ছে। এবার হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি কি না, কেস স্টাডি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে, কেস স্টাডি নকশার ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে গবেষণা কার্য সম্পন্ন করা হয়। এটা হচ্ছে পিওরলি কোয়ালিটেটিভ, এটা গুণগত গবেষণা এক ধরনের। ঠিক আছে? অর্থাৎ সেই যে তুমি যে টপিকটা চুজ করলে সেই টপিকটার উপর যখন যাও সেই টপিকটার যাবতীয় দিকগুলি সম্পর্কে একটা গুণবাচক তথ্য সংগ্রহ করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কেস স্টাডি। যেমন ধরো বলা হচ্ছে এখানে যে বিয়ার্ডসওয়ার্থ এবং কেইলদের ইস্ট মিডল্যান্ডের নিরামিষ ভোজীদের উপর গবেষণা। নিরামিষ ভোজী যারা রয়েছেন ওই দ্বীপে তাদের উপর পুঙ্খানুপুঙ্খ তথ্য নিচ্ছেন, সেটা হচ্ছে কেস স্টাডি। ঠিক আছে? এই অর্থাৎ তুমি যে একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে তথ্য নিচ্ছ সেটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য নিচ্ছ, তখন হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি জেনারেলি হয় যখন তোমার কাছে খুব বেশি ডেটা থাকে না, খুব বেশি তথ্য নেই, তখন হচ্ছে কেস স্টাডি করা হয়। তার কাছে যেটা, ধরো তুমি কেউ হয়তো সার্ভে করছে ডোমেস্টিক ভায়োলেন্সের উপর। হুম, ডোমেস্টিক ভায়োলেন্সের উপর কেউ তো আর বলবে না, এই সমস্ত কেস সাধারণত বলে না, কেউ বলবে না যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বা আমি সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছি। সুতরাং এগুলো খুবই তো কি বলবো, খুবই তো প্রাইভেট বিষয় বা খুবই এগুলো সেন্সিটিভ ইস্যুস। তো এই জন্য এগুলোতে খুব বেশি ডেটা পাওয়া যায় না। এই জন্য এগুলোতে যে তুমি হয়তো 5 জনকে চেনো, 5 জনকে পেয়েছো, এবার একটা রিসার্চ তো 5 জনের উপর দাঁড়াতে পারে না। সেই জন্য ওই 5 জন যা যা বলেছে সেই সেই পুঙ্খানুপুঙ্খ তথ্য তুমি লিখে রাখছো, তুমি সংগ্রহ করছো, সেটা হচ্ছে কেস স্টাডি। ঠিক আছে? যে তার অভিজ্ঞতা, সে যা যা বলছো তুমি সেটাকে লিখে রাখছো, সেটাকে লিপিবদ্ধ করছো, এটা হচ্ছে কেস স্টাডি। সাধারণত এগুলো মানে যখন খুব বেশি কেস থাকে না, খুব বেশি তোমার ডেটা নেই, তুমি যদি মনে করো ফুচকাওয়ালাদের উপর গবেষণা করো প্রচুর ডেটা পেয়ে যাবে, প্রচুর ফুচকাওয়ালা তারা গেলে তথ্য দিয়ে দেবে যে তার কত টাকায় বিক্রি হয় না হয়, যেটা উপস্থাপন করবে। কিন্তু এইগুলোর উপর যে 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 বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলোর উপর খুব একটা তথ্য পাওয়া যায় না। এগুলো কেস স্টাডি, এই সমস্ত কেসেই সাধারণত বা এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কেস স্টাডি করা হয় যখন সেই বিষয়টা সম্পর্কে তুমি বিস্তারিতভাবে গবেষণা কার্য সম্পাদন করছো। ঠিক আছে? এই কেস স্টাডির আবার 3টে ভাগ রয়েছে। একটা ক্রিটিক্যাল কেস, এইখানে হচ্ছে যেগুলো খুবই বা এখানে বিষয় নির্বাচন করার পর সেটি হাইপোথিসকে যাচাই করে সেটা সঠিক কিনা। ঠিক আছে? তারপর হচ্ছে ইউনিক কেস, এক্ষেত্রে বিষয়টা একেবারে স্বতন্ত্র। যেমন ধরো কোনো একটা গ্রামের একটা বিশেষ মেলা, সেই মেলাটার সাথে অন্য কোনো গ্রামের মেলা কিন্তু মিলবে না, হচ্ছে ইউনিক কেস। ঠিক আছে? সে তুমি ওই মেলার সমস্ত দিক, মেলাটা কখন হয়, কত ধরনের মানুষ আসে বা কি কি কারা ওখানে তোমার জিনিসপত্র বিক্রি করতে আসছে, মেলাটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কতটা, এই সমস্ত পুরোপুরি দিক দিয়ে তথ্য সংগ্রহ করছে, এটা হচ্ছে কেস স্টাডি, ইউনিক কেস এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার রেগুলেটেড কেস। রেগুলেটেড কেস বলতে বিষয়টা এখানে একেবারে নতুন, এই বিষয়ের উপর আগে কোনোদিন কোনো স্টাডি হয়নি, এগুলো হচ্ছে রেগুলেটেড কেস। ঠিক আছে? এবার আসছে, বোঝা গেল তো কেস স্টাডি বিষয়টা? হ্যাঁ, আর ওই 3টে ভাগ আরেকবার বলে দেবে? প্রথমটা হচ্ছে ক্রিটিক্যাল কেস, যেখানে হাইপোথিসিসটা টেস্ট হচ্ছে। তারপর তোমার ইউনিক কেস। ইউনিক কেস হচ্ছে একেবারে স্বতন্ত্র প্রকৃতির বিষয় থাকে। যেমন ধরে বললাম কোনো একটা গ্রামের, যে ধরো একতেশ্বরের মেলা, একতেশ্বরের মেলার সাথে আর কখনোই কিন্তু তোমার অন্য মেলা মিলবে না। ধরো দশর মাসের মেলা মিলবে না, দশর মানে যে গ্রীষ্মকালে যে মেলা বসে বা সেটা মিলবে না। প্রত্যেকটা এই যে একতেশ্বরের মেলা, তার একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, তাই সেখানে একটা আলাদা কারা কোন মানুষের বেশি যায়, কারা ব্যবসা করতে আসছে, কারা ওটাতে ইনভলভমেন্ট রয়েছে, সেটা সম্পর্কে তুমি তথ্য সংগ্রহ করছো, সেটা হচ্ছে তোমার ইউনিক কেস। আর একটা থাকে রেগুলেটেড কেস, যেগুলো তোমার খুব একটা যে বিষয়ের উপর একে কখনোই রিসার্চ হয়নি, সেরকম যদি কোনো কেস পাও সেটা হচ্ছে রেগুলেটেড কেস। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে কম্পারেটিভ ডিজাইন। কম্পারেটিভ ডিজাইন কি না, এই ধরনের গবেষণার ক্ষেত্রে নকশা মূলত দুটি বিষয় বা ঘটনার সাথে পারস্পরিক তুলনামূলক আলোচনার উদ্দেশ্যে গড়ে ওঠে। অর্থাৎ দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা চলে। যেমন ধরো আমরা বলতে পারছি যে যে বিভিন্ন, ধরো বলছি যে বাংলা মিডিয়াম থেকে যারা এসেছে তারা কোন ভাষার বই পড়তে বেশি পছন্দ করে।
বা বিভিন্ন ভাষাভাষী যারা বাংলা মিডিয়াম থেকে এসেছে তারা কোন ধরনের বই পছন্দ করে, যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছে তারা কোন ধরনের বই পছন্দ করে, এটার মধ্যে আমরা একটা তুলনামূলক আলোচনা করছি। এটা হচ্ছে কম্পারেটিভ ডিজাইন। অর্থাৎ বিভিন্ন কেসের উপর বিভিন্ন টাইমে অবজারভেশন করা হচ্ছে। বুঝতে পারলে? স্যার বোঝা গেল? শেষেরটা একবার বলুন না। আচ্ছা, কম্পারেটিভ ডিজাইন হচ্ছে যখন যে নকশাটা মূলত দুটো বিষয় বা ঘটনার মধ্যে পারস্পরিক তুলনামূলক আলোচনা করবে, তখন সেটাকে কম্পারেটিভ ডিজাইন বলা হচ্ছে, বা তুলনামূলক আলোচনার উদ্দেশ্যে যে ডিজাইনটা গড়ে তোলা হচ্ছে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিজাইন। যেমন বলছি যে যে যারা বাংলা মিডিয়াম থেকে এসেছে তারা কোন ধরনের বই পড়তে, কোন ভাষার বই পড়তে বেশি পছন্দ করে, আর যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছে তারা কোন ভাষার বই পড়তে বেশি পছন্দ করে, এটার একটা কম্পারেটিভ স্টাডি হচ্ছে। অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে বা দুটো ঘটনার মধ্যে একটা পারস্পরিক তুলনামূলক যে স্টাডি, একটা কম্পেয়ার করা হচ্ছে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিজাইন। বুঝতে পারলে? হ্যাঁ স্যার।